আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের একটি গল্প, ইস্কাপন বিবির কাটা। গল্পটির প্রথম প্রকাশ জানুয়ারি 2001। প্রচ্ছদ শিল্পী বিজন কর্মকার। গল্পটির লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী পাপড়ি কুণ্ডু ও শ্রীবাসব নারায়ণ কুণ্ডুকে। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের একটি গল্প, ইস্কাপন বিবির কাটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। জানা গেল কেশববাবুকে খবর দিয়েছিল জলসাঘরের বেয়ারা কাম দারোয়ান কানাই। মৃতদেহটা নাকি সেই আবিষ্কার করে। বিকেলবেলা জানামশাইকে বৈকালিক জলখাবার আর চা পরিবেশন করতে গিয়ে জলসাঘরে টেলিফোন আছে। কানাই তৎক্ষণাৎ বাড়িতে ফোন করে দেয়। তখন ঠিক কয়টা তা কেশববাবু বলতে পারলেন না, তবে তিনি অকস্থলে এসে পৌঁছান মিনিট 15 আগে 6টা নাগাদ। কানাইয়ের নির্দেশ মতো দ্বিতলে উঠে গিয়ে মৃতদেহটি সচক্ষে দেখেন এবং তৎক্ষণাৎ থানায় ফোন করেন। সেখান থেকে জানতে পারেন যে পুলিশ ইতিপূর্বেই খবর পেয়েছে এবং তদন্ত করতে রওনা হয়ে গেছে। থানা কিভাবে এত শীঘ্র খবরটা পেল, মানে কেশবচন্দ্র মৃতদেহ আবিষ্কার করার পূর্বেই? এটা নিয়ে তিনি তখনও চিন্তিত। তিনি জানতে চান থানায় খবরটা কে দিয়েছে। জব্বর সে কথার জবাব না দিয়ে প্রথমেই দ্বিতলে উঠে গিয়ে মৃতদেহটা পরীক্ষা করেন। মৃত্যু সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশই নেই, কারণ জানামশাইয়ের মাথার পিছন দিকটা একেবারে থেতলে গেছে। জব্বর ঘরটা, বারান্দাটা, জানালা দিয়ে নিক্ষিপ্ত হয়ে যতদূর সম্ভব সেই দূরত্ব পর্যন্ত সন্ধান করে দেখলেন। জানার মাথা ফাটিয়ে দেওয়ার মতো কোনো ডান্ডা, মুগুর, লাঠি জাতীয় কিছু আবিষ্কার করতে পারেন না। নিঃসন্দেহে খুনি তার অস্ত্রটার সঙ্গে নিয়েই পালিয়েছে। কিন্তু কেন? রক্তমাখা অমন একটা অস্ত্র নিয়ে সে কেন পথে বার হলো? জব্বরের প্রশ্নের কোনো সমাধানে আসতে পারেন না। জিপটা পাঠিয়ে তিনি অটোপসি সার্জনকে ডেকে আনেন। জলসা ঘরটি দ্বিতল। একতলায় বড় হল কামরা, 50-60 জন বসতে পারে। ঝাড়লণ্ঠন, ফরাস সবই সাবেকি ধরনের, তবে খাস গ্যালাসের বদলে টিউবলাইট। তারামাতলায় বছর 2 হলো বিজলি এসেছে। দ্বিতলে একটি মাত্র কক্ষ, শয়নকক্ষই বলা চলে। সে ঘরে একটি ডবল বেড পালঙ্ক, বড় একটা শ্বেতপাথরের টেবিল, খানচারেক ইতস্তত বিক্ষিপ্ত গদিমোড়া চেয়ার, একটি বেতের আরাম কেদারা। সে ঘরের সংলগ্ন একটি টয়লেটও আছে। তার বাহিরের দিকে জমাদারের যাতায়াতের জন্য ঢালাই লোহার স্পাইরাল সিঁড়ি। সরেজমিন তদন্ত সেরে জব্বর সাহেব কেশবচন্দ্রের কাছে জানতে চাইলেন, বাথরুম থেকে ওই লোহার সিঁড়িতে যাবার যে দরজাটা আছে তা তো এখন দেখছি ভিতর থেকে বন্ধ করা। আপনারা যখন আসেন 6টা নাগাদ, তখনও কি ওই দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল? কেশব বলেন, আগে হ্যাঁ, আমি সেটা পরীক্ষা করে দেখেছিলাম, ছিটকিনি বন্ধ করা ছিল। জব্বর এবার কানাইকে প্রশ্ন করেন, তুমি যখন বিকালে জানা সাহেবকে চা দিতে এসেছিলে তখনই কি ওই দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল? আগে আমি তা যাচাই করে দেখিনি হুজুর। আমার কি তখন মাথার ঠিক ছিল? তবে ও দরজাটা দিনরাত তো বন্ধই থাকে। শুধু জমিদার যখন আছে তখনই আমি খুলি দিই। সে সাফসুতরো করে চলে গেলে ভিতর থেকে বন্ধ করে দিই। ওটা নিশ্চয়ই বন্ধ ছিল। জব্বর এরপর একে একে জনান্তিকের সকলের জবানবন্দি নিতে থাকেন। প্রথমেই কানাই, যে মৃতদেহটা আবিষ্কার করেছিল। কানাই তার এজাহারে বলে যে সে সোয়া 5টা নাগাদ তার হাত ঘড়ি নেই, সে সঠিক সময়টা বলতে পারছে না। সাহেবের জন্য চা জলখাবার নিয়ে উপরে আসে। চা জলখাবার অপরিচিতভাবে শ্বেত পাথরের টেবিলের উপরেই পড়ে আছে। সেদিকে এক নজর দেখে নিয়ে জব্বর জানতে চান, 2 প্লেট খাবার আর 2 কাপ চা রয়েছে দেখছি। তোমার সাহেব কি ঘরে একা ছিলেন না? কানাই আমতা আমতা করে বলে, আগে না হুজুর, সাহেবের কাছে বিকালের দিকে একজন মেহমান এসেছিলেন, তাই 2 কাপ। মেহমান? কে তিনি? তুমি চেনো তাকে? কখন এসেছিলেন? আগে চিনি না হুজুর, তিনি 4:30 নাগাদ এসেছিলেন একটা ট্যাক্সি নিয়ে।
আমি আগে কখনো তাকে দেখিনি। আগে তাকে কখনো দেখনি? বয়স কত হবে? আগে 20-25 হবে, আমি ঠিক আন্দাজ পাইনি। চোখে চশমা ছিল? গোঁফদাড়ি কামানো? কানাই আরও কুণ্ঠিত হয়ে বলে, আগে তিনি পুরুষ মানুষ নন হুজুর, আর চশমাও চোখে ছিল না। পুরুষ নয়, 20-25 বছরের যুবতী ট্যাক্সি করে একা এসেছিল? আগে একা এসেছিলেন সে কথা তো আমি বলিনি হুজুর। ট্যাক্সিতে আরেকজন ষণ্ডা মার্কার লোক ছিল। সে লোকটারও চোখে চশমা ছিল না, তার দাড়ি গোঁফ দুই কামানো, ইয়া দশাশই চেহারা। সে ছিল ট্যাক্সি ড্রাইভারের পাশের সিটে। তার হাতে ধরা ছিল একটা রেশন ব্যাগ। লোকটা ট্যাক্সি থেকে নেমে ব্যাগটা ওই বাইজির হাতে। বাইজি? এই যে বলছিলে মেহমান। আগে বাইজি কি মেহমান হতে পারে না হুজুর? তা সে বাইজি কোথায় গেল? তা আমি জানি না হুজুর। তাকে সাহেবের কাছে দোতলায় পৌঁছে দিয়েছিলাম। তারপর আমি আউট হাউসে চলে যাই। ওখানে সাহেবের জন্য মাছের চপ গড়ে রেখেছিলাম, বিকেলের জলখাবার। সেগুলোই বাঁচতে বসি। বাইজি যে চা খাবারের জন্য অপেক্ষা না করে শুট করে সরে পড়তে পারে তা আমি আন্দাজি করতে পারিনি হুজুর। আজ সন্ধ্যায় কি এখানে গান বাজনার আসর বসানোর কথা ছিল? বাইজি একা একা এলো? তার সঙ্গে তবলচি বা সারেঙ্গি এলো না? তাছাড়া তোমার সাহেব কি একা একাই জলসা বসাতে চেয়েছিলেন নাকি? আগে এসব কথা উকিলবাবু জানেন, আমি জানি না। উকিলবাবু বলতে কেশবচন্দ্র, জনার্দন জানার বড় বেবির সহোদর। ঠিক আছে, সে কথা না হয় কেশববাবুর কাছেই জানতে চাইব। তুমি বরং বলো, ট্যাক্সিটা কি বাইজিকে নামিয়ে দিয়ে ফিরে গেল? আর সেই ষণ্ডামার্কা লোকটা কোন দিকে গেল? ব্যাগটা বাইজির হাতে ধরিয়ে দিয়ে আবার কি ট্যাক্সিতে উঠে বসলো? আগে সেসব আমি নজর করে দেখিনি হুজুর। কেন দেখনি? সেই ষণ্ডামার্কা লোকটাই তো সবচেয়ে সন্দেহজনক। বাইরের বেগানা লোক, তুমি বলছো দশাশই চেহারা। তা আমি কি তখন জানি যে কর্তামশাই ঘণ্টাখানেকের মধ্যে খুন হয়ে যাবেন? বুঝেছি, তুমি তখন 20-22 বছরের বাইজির দিকেই লক্ষ্যভেদী অর্জুনের মতো নিবদ্ধ দৃষ্টি। তা হোক, মেয়েটির হাতে যে ঝোলা ব্যাগটা ছিল তার ভিতরে কি ছিল? তা আমি কেমন করে জানবো হুজুর? আমি তো দেখতে চাইনি। ট্যাক্সিটা বিকেলবেলা গেটের সম্মুখে এসে দাঁড়ালো। আমি তখন বাগানে গাছের গোড়া নিডিয়ে দিচ্ছি। ট্যাক্সিতে বসা যে ওই ষণ্ডা মার্কা লোকটা জানতে চাইল এই বাড়িটার নাম জলসাঘর কিনা। আমি বললাম হ্যাঁ। ও তখন জানতে চাইল মালিক জানামশাই আছেন কিনা। আমি তার স্বীকার করায় সে ট্যাক্সি থেকে নেমে এলো, পিছনের দরজা খুলে বাইজিকে নামতে সাহায্য করলো। তাড়াতে রেশন ব্যাগটা ধরিয়ে দিয়ে আর আমাকে বলল, একে তোমার সাহেবের কাছে নিয়ে যাও। আমি তাই নিয়ে এলাম। সাহেব তখন দোতলার বারান্দায় এজি চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। বাইজিকে সিঁড়িতে উঠতে আসে দেখে তিনিও নিজে উঠে দাঁড়ালেন, ভিতর দিয়ে গিয়ে বসালেন। বাইজি বোধহয় বাথরুমে যেতে চাইল। সাহেব আমাকে বললেন, 5:30 নাগাদ চাটা নিয়ে আসিস, দুজনের জন্যই। আমি নিচে এসে দেখি ট্যাক্সিটা চলে গেছে। সেই চন্দ্রামাকা লোকটাকেও দেখতে পাইনি। সেও ওই ট্যাক্সিতে নিশ্চয়ই ফিরে গেছিল বোধহয়। জানামশাইয়ের মৃতদেহটা আমি যেখানে পড়ে থাকতে দেখেছি সেখানেই পড়েছিল, ওইভাবেই? আগে হ্যাঁ, আমি ওকে চইনি। চাকা বরে ট্রেটা টেবিলে চট করে নামিয়ে রেখে আমি নিচে নেমে আসি বাড়িতে ফোন করতে। এর বেশি আমি আর কিছু জানি না হুজুর। মেয়েটি যে বাইজি তা তুমি কেমন করে জানলে? আগে সেরে আন্দাজে, তা নাও হতে পারে। সে কি শাড়ি পরেছিল? আগে না, মুসলমানি ডঙের শেরওয়ানি চুস্ত ওন্না, তাতে আন্দাজ করেছিলাম ও নির্ঘাত বাইজি। এরপর জবানবন্দি দেন কেশবচন্দ্র। তিনি স্বীকার করেন যে ওই স্ত্রীলোকটি বাইজি। কি নাম তা ওর মনে নেই, তবে ঘটনার সন্ধ্যায় তার মুজ্র ছিল। বর্ধমানের 3-4 জন সঙ্গীত রসিকের নিমন্ত্রণও ছিল। কেশবচন্দ্রকে নিমন্ত্রণ করেছিলেন জনার্দন। কিন্তু ঘটনাচক্রে দিন 4 আগে কাশী থেকে একটি পত্র আসে যে সেখানে জনার্দনের জ্যাঠতুতো বড় ভাইয়ের বিধবা স্ত্রী মারা গেছেন। তাই অশৌচ পড়ে যাওয়ায় জলসাটা বাতিল করতে হয়। বর্ধমানের অন্যান্য সবাইকে খবর দেওয়া হয়, কিন্তু বাইজিকে খবর দেওয়া যায়নি। জনার্দন যাকে সংবাদ দিতে কলকাতা পাঠিয়েছিলেন সে হতভাগা বাইজির ঠিকানাই খুঁজে পায়নি। তাই নাকি কেশবচন্দ্রের জামাইবাবু দুপুরবেলাতেই জলসাঘরে চলে আসেন, বাড়ির গাড়িতেই। ড্রাইভার ওকে নামিয়ে দিয়ে ফিরে যায়। কথা ছিল রাত 7টা নাগাদ ড্রাইভার ওকে ফিরিয়ে নিয়ে যাবে। বাইজি যদি আসে তাহলে সন্ধ্যার আগেই আসবে। তাকে কিছু আপ্যায়ন করে এবং নগদ বিদায় দিয়ে কলকাতায় ফেরত পাঠানো হবে।
জব্বর জানতে চান, আপনাদের অশৌচ হলে তো শেভিং করা গুনাহ বলে ধরা হয়। 3-4 দিন জানামশাইয়ের অশৌচ চলছে, অথচ ডেড বডি দেখে তো মনে হলো উনি ক্লিন শেভড অবস্থায় বেহেশতে চলে গেছেন। কেশব একটু অপ্রস্তুত হয়ে বলেন, জামাইবাবু সাজ পোশাক বিষয়ে একটু বেশি শৌখিন ছিলেন। প্রতিদিন খৌরি না করলে রাতে তার ঘুম হতো না, অস্বস্তি হতো। তাই বুঝি বিশেষ সন্ধেবেলা এক সুন্দরী বাইজির সঙ্গে তার সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে যখন। কিন্তু কানাই বলল সে বিকেলে তার সাহেবের জন্য মাছের চপ বানিয়ে এনেছিল। অসুচ অবস্থাতেও দৈনিক মাছ মাংসের খাদ্য না পেলে কি ওর ঘুমের ব্যাঘাত হতো? কেশববাবু একটু হেসে বললেন, এই সওয়ালের জবাব পেতে হলে আপনাকে কষ্ট করে একবার বেহেশতে যেতে হবে পুলিশ সাহেব। এটা আমি প্রত্যক্ষ জ্ঞানে জানি না, জানাই জানতেন। জব্বর গম্ভীর হয়ে বলেন, জলসাতে বর্ধমানের আর কোনো সঙ্গীতপ্রিয় আমন্ত্রণ ছিল? সেটাও আমার জানা নেই স্যার, জানাই জানতেন। বাইজির নামটা কি? আগেই বলেছি আমি জানি না, নির্মল হয়তো জানে, কারণ সে বাইজিকে কলকাতায় খবর পাঠিয়েছিল, যদিও খবরটা পৌঁছায়নি। এরপর এজাহার দিতে এলো মৃতের বড় ছেলে নির্মল। সেও কেশববাবুর কথা করবোরেট করে, অর্থাৎ সেদিন সন্ধ্যায় জলসায় নিমন্ত্রণ ছিল, কিন্তু বড় জেঠিমার মৃত্যু সংবাদ আসায় সেটা বাতিল করতে হয়। নির্মলের বাবা মধ্যাহ্ন আহারান্তে জলসা ঘরে এসেছিলেন। উদ্দেশ্য, বাইজি যদি সন্ধ্যার আগে এসে পড়ে তবে তাকে কিছু নগদ বিদায় দিয়ে ফেরত পাঠানো। জব্বর জানতে চাইলেন, শহরের আর কার কার নিমন্ত্রণ ছিল, যাদের আপনি খবর পাঠান যে জলসার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে? নির্মল বলে, আমার ঠিক মনে পড়ছে না স্যার, খাতাপত্র দেখে বলতে পারবো। জব্বর অবাক হয়ে বলে, এটা কি বিশ্বাসযোগ্য? তারা শহরের গণ্যমান্য ব্যক্তি, আপনার বাবার বন্ধু। তাদের আপনি এক দফা নেমন্তন্ন করলেন বাপজানের আদেশে, আবার এক দফা সে নিমন্ত্রণ ক্যান্সেলও করলেন, অথচ খাতাপত্র না দেখে একটা নামও বলতে পারছেন না। পারছি না। সে অপরাধে কি আপনি আমাকে গ্রেপ্তার করতে চান? আমার মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না? মৃতদেহ মর্গে পাঠিয়ে জব্বর যখন ডাক্তার রবীন্দ্রনাথ মৈত্রের বাড়িতে আসেন তখন রাত 7:30। তারামাতলায় এ পাড়াটা বেশ ফাঁকা ফাঁকা। তবে ডক্টর মৈত্রের বাড়িটা জলসা ঘরের প্রায় বিপরীতেই বলা চলে। জমিদারেরই বাড়ি ছিল এটা। জমিদারের এক অকৃতদার নায়েব এই দ্বিতল বাড়িতে বাস করতেন। তার প্রয়াণের পর ডক্টর মৈত্রের পিতৃদেব গগনচন্দ্র মৈত্র বাড়িটা কিনে নিয়েছিলেন। একতলায় 3টি ঘর, দ্বিতলে 1টি। তবে বর্তমানে বাড়িতে ওরা লোকও বেশি নন। ডাক্তারবাবুর বিধবা মা, স্ত্রী আর একটি ছোট বোন। তারা সুন্দরী, স্ত্রী মেম সাহেব। বিলিতে বিদ্যার্জনের সময় এটি রবিনবাবুর কনজুমার্স সারপ্লাস, অর্থাৎ সাদা বাংলায় ডিগ্রির সঙ্গে ফাউ, মুফত। যদিও বছর 3 বিবাহ হয়েছে, তবু ওদের এখনও কোনো সন্তানাদি হয়নি। ছোট বোনটি স্থানীয় কলেজে পড়ে। কলবেল বাজানোতে দরজা খুলে দিলেন মিসেস সুজান মৈত্র। বৈঠকখানায় বসালেন জব্বর আর তার সাগরেদকে। ভিতরে চলে গেলেন ডাক্তারবাবুকে খবর দিতে। জব্বর লক্ষ্য করে দেখলেন বৈঠকখানা ঘরটা আকারে বেশ বড়। সদর দরজার সামনেই ঘরের মাঝামাঝি একটা কাঠ টেবিল, তার চারপাশে 4খানি চেয়ার। বেশ বোঝা যায় একটু আগে এখানে তাসের আসর বসেছিল। 3 দিকে 3টি 13 তাসের হাত উপর করে রাখা। চতুর্থ হাতটা, দরজার বিপরীতের হাতটা, নিশ্চয়ই ছিল ড্যামির। সেখানে তাস চিত করে বিছানো রয়েছে, কিন্তু প্রথম ডিল পেরে খেলা শুরু হয়নি। যে কোনো কারণেই হোক এই সময় হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়। তাসগুলো আর গুছিয়ে প্যাকেটে ভরার সময় অথবা মেজাজ কারোই ছিল না। একটু পরেই ডক্টর মৈত্র এলেন। দীর্ঘদেহী, সুঠাম চেহারা, চোখে রিমলেস চশমা, পরনে পায়জামা, ঊর্ধ্বাঙ্গে একটি সিল্কের গাউন। তিনি তার জবানবন্দি দিলেন। শরীরটা ভালো না থাকায় ডাক্তারবাবু সেদিন চেম্বারে যাননি, দিবানিদ্রা দিয়েছিলেন। বিকালে 1 কাপ চা নিয়ে ওরা 4 জনে বৈঠকখানায় তাস খেলতে বসেন। অকশন ব্রিজ। বেলা তখন 3টে বা 4টে। খেলছিলেন ওরা বাড়ির কজনই। ডাক্তারবাবু আর তার মা খেরি হয়েছিলেন। তারা সুন্দরী আর তার বৌদি ওদের বিপরীতে। ঘণ্টাখানেক তাস খেলার পর একটি অদ্ভুত ঘটনা ঘটে। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল।
বস্তুত সকাল থেকেই বর্ষা লেগে আছে। ডাক্তারবাবু বসেছিলেন দরজার বিপরীতে। সদর দরজা খোলাই ছিল। হঠাৎ ডাক্তারবাবুর নজর হলো সামনের ওই জলসাঘর থেকে একজন মহিলা পরিত মরি করে ছুটে আসছেন। তার পরনে সালোয়ার চুস্ত, ওড়নাটা কাদায় সপসপে, হাতে একটা ভ্যানিটি ব্যাগ। ডাক্তার মৈত্র সবিস্ময়ে উঠে দাঁড়ালেন। মহিলাটি বলা উচিত ছুটতে ছুটতে আসছিলেন। এইবারই সদর দরজার কাছাকাছি এসে জলকাদায় তার পা পিছলে গেল। উনি হুমড়ি খেয়ে পড়লেন চৌকাঠের ওপর। ওরা ধরাধরি করে মহিলাটিকে ঘরে নিয়ে এলেন। ডাক্তার জননী বাসন্তী দেবী ঝুঁকে পড়ে বললেন, কি হয়েছে মা, তুমি অমন করে? মহিলাটি জলসাঘরের দিকে তর্জনী নির্দেশ করে শুধু বললে, খুন। বলেই সে অজ্ঞান হয়ে যায়। একটু পরেই অবশ্য সে জ্ঞান ফিরে পায়। ডাক্তারবাবুর পরামর্শ মতো তাকে ধরাধরি করে দ্বিতলে নিয়ে যাওয়া হয়। তারাসুন্দরী তার ভিজে জামা কাপড় ছাড়িয়ে নিজের এক সেট শাড়ি ব্লাউজ পরিয়ে দেয়। এক গ্লাস হরলিক্স খেয়ে বিছানায় শুয়ে শুয়ে মেয়েটি বলে, জলসাঘরে জনার্দন জানা খুন হয়ে গেছেন। সে নাকি সচক্ষে তাকে মৃতাবস্থায় পড়ে থাকতে দেখেছে। ডাক্তারবাবু মেয়েটিকে প্রশ্ন করে যেটুকু জানতে পেরেছেন তা এই: ওর নাম মিস শশী মুখার্জি, থাকে কলকাতায় ও পেশাদার বাইজি। আজ সন্ধ্যায় তার মজুরি ছিল ওই জলসাঘরে। সে কলকাতা থেকে সকাল 10:03 লোকালে রওনা হয়ে বর্ধমানে আসে। স্টেশন থেকে একটি ট্যাক্সি নিয়ে সোজা তারামাতলায় চলে আসে। একটু জিজ্ঞাসাবাদ করতেই লোকজন চিনিয়ে দেয় জনার্দন জানার জলসাঘরটা। তারপর সেই বাড়ির দারোয়ান ওকে জলসাঘরের ভিতরে নিয়ে যায়। দোতলায় একটি ইজি চেয়ারে বসেছিলেন মালিক। শশী ইতিপূর্বে তাকে কখনো দেখেনি, ফটোও দেখেনি। ভদ্রলোক কিন্তু ওকে চিনতে পারেন। অনেকদিন আগে কোনো জলসায় বুঝি তিনি ওর ঠুংরি শুনেছিলেন। জনার্দনবাবু ওকে আপ্যায়ন করে বসালেন, কিন্তু জানালেন তার হঠাৎ একটা মৃতাশৌচ পড়ে যাওয়ায় জলসার অনুষ্ঠানটা বাতিল করতে হয়েছে। তিনি ওর যাতায়াত খরচ ও খেসারত বাবদ কিছু টাকা দিতে চান। শশী তখন তাকে বলে তাহলে সে তখনই কলকাতায় ফিরে যেতে চায়। জমিদারবাবু বলেন, বেশ তো, তাহলে কিছু চা জলখাবার খেয়ে নাও, শুধু মুখে তো আমি তোমায় বিদায় দিতে পারি না। এই বলে যে দারোয়ানটি ওকে দোতলায় পৌঁছে দিয়েছিল তাকে বলেন চাটা নিয়ে আসতে। মিনিট 15 আলাপের পর জনার্দন বলেন, তুমি খালি গলাতেই একখানা গান শোনা বরং। মেয়েটি রাজি হয় না, বলে আপনি বরং চাকরকে চা খাবারের বন্দোবস্ত করতে বারণ করুন। আমি একা একা ফিরব তো, বেশি রাত হয়ে গেলে অসুবিধা হবে। তাতে জনার্দন বলেন, আজ রাতে তো তোমার ফেরার কথা ছিল না শশী, গান বাজনা হলে রাতটা তো তোমাকে থেকে যেতেই হতো। বাইজি রুখে ওঠে, তা আমি থাকবো কোথায়? ওই খাটে? আপনি আর আমি? জনার্দন হেসে বলেন, তা কেন, তুমি একাই থাকবে? ভিতর থেকে ছিটকানি দিয়ে, আমার তো অশৌচ চলছে, আমি আমার বাড়িতে ফিরে যাব। এসব কথাবার্তা হতে হতে আরও অনেকটা সময় কেটে যায়। তারপর মেয়েটি বলে, ওই দরজাটা কি বাথরুমের? জনার্দন বলেন, হ্যাঁ, তুমি যাবে? যাও না। মেয়েটি দরজা খুলে বাথরুমে যায়। লোকাল ট্রেনে বাথরুম থাকে না। বর্ধমান স্টেশনেও সে তাড়াহুড়ো করে ট্যাক্সি ধরেছিল। এখন বাথরুমে ঢুকে দেখে স্নানঘরের ওদিকে আরও একটা দরজা আছে, তাতে অবশ্য ছিটকানি লাগানো। ও বাথরুমে থাকতে থাকতেই টের পায় ও ঘরে জমিদার মশাই কার সঙ্গে যেন কথা বলছেন, পুরুষকণ্ঠ, কিন্তু কথাবার্তা কি হচ্ছে ও বুঝে উঠতে পারে না। ও ইচ্ছে করেই দেরি করে বেরিয়ে আসতে, আশা করে জমিদারবাবু ওই উটকো লোকটাকে তাড়াতাড়ি বিদায় করে দেবেন। তখনই ওর মনে হয় পাশের ঘরে একটা বচসা চলছে। 2-4টি উষ্ণ বাক্য বিনিময়ের পরেই পরপর 2টি অপ্রত্যাশিত শব্দ। প্রথমটি যেন আঘাতজনিত, দ্বিতীয়টি পতনজনিত। তারপরেও সে পুরো 1 মিনিট অপেক্ষা করে। এই সময় সে একটি পদশব্দ শুনতে পায়। দ্রুত গতিতে বারান্দা দিয়ে এবং সিঁড়ি দিয়ে কে যেন হেঁটে নেমে গেল। তারপর চলাচল একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে। সাহসে ভর করে মেয়েটি দরজা খুলে ঘরে ফিরে আসে। দেখে জনার্দন জানা মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন। তার মাথার পিছন দিকটা থেতলে গেছে, আর তা থেকে ঝলকে ঝলকে রক্ত বার হয়ে আসছে। এই অদ্ভুত এবং বিভৎস দৃশ্যটা দেখে মেয়েটি বজ্রাহত হয়ে যায়। তার প্রচণ্ড ভয় করে এবং গা গুলিয়ে ওঠে। খুব তাড়াতাড়ি হাত ব্যাগটা তুলে নিয়ে মেয়েটি বারান্দায় বার হয়ে আসে। কাউকে দেখতে পায় না। নিচে নেমে এসে দেখে তখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। আবার সে চারিদিকে তাকিয়ে দেখে
জনমানবের সারা শব্দ পায় না। জমিদার মশাইয়ের সেই দারোয়ানটা বোধ করি আউট হাউসে তার ঘরের ভিতর। মেয়েটি ভেবেচিন্তে কিছু করেনি, প্রাণ ধরনের তাগিদে কাজ। ওই বীভৎস মৃতদেহটার কাছ থেকে সে দূরে চলে যেতে চেয়েছিল। সুরকির রাস্তাটা পার হয়ে গেট খুলেই তার নজরে পড়ে সামনের একটি বাড়িতে সদর দরজা খোলা। সন্ধ্যার অন্ধকার তখনও ঘনায়নি। ও দেখতে পায় 4 জন লোক একটা টেবিলে ঘিরে বসে আছেন। কিছু না ভেবেই সে ওই দিকে ছুটতে শুরু করে। সিঁড়ি বেয়ে সে বাড়ির দাওয়ায় উঠে আসতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তারপর আর কিছু সে জানে না, বোধ করি অজ্ঞান হয়ে যায়। জব্বর সে মেয়েটির সঙ্গে দেখা করতে চান, কিন্তু ডাক্তারবাবু বলেন তাকে কড়া ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘন্টা 8-10 সে অঘরে ঘুমাবে। তারপরেও তাকে এ বিষয়ে জেরা করা ঠিক হবে কিনা তা পরদিন সকালে পরীক্ষা করে বোঝা যাবে। জব্বর বলেন, আপনি তো বুঝতেই পারছেন স্যার, এই জনার্দন জানার বীভৎস মৃত্যুটা জানাজানি হলেই বর্ধমানে একটা বিস্ফোরণ ঘটে যাবে। পুলিশের বড় কর্তারা হুমড়ি খেয়ে পড়বেন, রাজনৈতিক নেতার দলও। আপনি আজ সন্ধ্যায় ডাক্তার হিসেবে বাধা দিলে আমি নাচার, কিন্তু কাল সকালে আমি ফিরে আসব, তখন আর বাধা দেবেন না। দিলে আমি সিভিল সার্জনকে কল দিতে বাধ্য হব। আর কিছু মনে করবেন না স্যার, আজ রাত্রে আপনার বাড়ির বাইরে আমি কিছু আর্মড গার্ডের ব্যবস্থা করব। ওই স্টার উইটনেস যদি রাতারাতি হাওয়া হয়ে যায়, তাহলে ওই সঙ্গে আমার 27 বছরের চাকরিটাও হাওয়া হয়ে যাবে। কিন্তু এই মহিলাটির প্রত্যক্ষ জ্ঞানে যেটুকু জানে, যেটুকু সে সচক্ষে দেখেছে, তা তো আপনাকে বলেছি। আপনি নতুন করে ওর কাছে আর কি জানতে চান? অনেক অনেক প্রশ্ন স্যার। প্রথম প্রশ্ন, হাওড়া থেকে কর্ড লাইনে বর্ধমান পর্যন্ত ভাড়াটা কত? এই প্রশ্নের অর্থ, আমার ধারণা বাইজি সেটা জানে না, বলতে পারবে না। ও একা আসেনি, যে লোকটা ওকে নিয়ে এসেছিল সেই টিকিট মিকিট কাটে, ট্যাক্সি ভাড়া মেটায়। সে লোকটা কে, কখন সে পালিয়ে গেল, জানা দরকার। ও যে একা একা আসেনি এটা মনে করছেন কেন? ডাক্তার সাহেব, আমার বড়ি আব্বা যখন ঠ্যাং ভেঙেছিলেন, তখন আপনি একতরফা সওয়াল করতেন, আমি জবাব দিতাম। এখন আমাদের অবস্থানটা বদলে গেছে। আমার দ্বিতীয় প্রশ্ন, আজ বেলা 12:30 থেকে বিকাল 4টে পর্যন্ত মেয়েটি কোথায় ছিল? হিসাব জুড়ে নিন ডাক্তার সাহেব। 10টার লোকাল বর্ধমানে পৌঁছেছে 12:30টায়। স্টেশনেও সে টয়লেটে যাওয়ার সময় পায়নি। কেমন? তড়িঘড়ি ট্যাক্সি ধরে তারামাতলার দিকে রওনা হয়। তাহলে ট্যাক্সিতে এই 4 মাইল রাস্তা, স্টেশন টু জলসাঘর, আসতে তার কেন 4 ঘন্টা সময় লাগলো? হয়তো সে দুপুরে কোনো হোটেলে ট্যাক্সি দাঁড় করিয়ে খেয়ে নিয়েছে। 4 ঘন্টা ধরে? খুব ধীরে সুস্থে খেয়েছে বলতে হবে। বেশ, তা খাক। সেক্ষেত্রে কোন হোটেলে, কি কি খেয়েছে তাকে তা বলতে হবে, যাতে আমি হোটেলে গিয়ে তদন্ত করে দেখতে পারি। আপনি কি সন্দেহ করছেন মিস মুখার্জি খুনটা করেছেন? আগে না, সেটা তার ক্ষমতার বাইরে। কিন্তু আমার অভিজ্ঞতায় ওই জাতীয় বাইজি কখনো অরক্ষিত অবস্থায় বাড়ির বাইরে পা বাড়ায় না। ট্রেনে চাপা তো অসম্ভব, অথবা একা একা ট্যাক্সি ভাড়া করা। আমার খবর, বাইজির সঙ্গে একজন ষণ্ডমার্কা দেহরক্ষী এসেছিল। কিভাবে তা জেনেছি তা জানতে চাইবেন না। সে লোকটাই টিকিট মিকিট কাটে, ট্যাক্সি ভাড়া করে। লোকটা ওকে জলসাঘরে পৌঁছে দিয়েই ঘাপটি মারে। সচরাচর এইসব বাইজি বা দেহ ব্যবসায়ীর যারা রক্ষক হয়, তারা সমাজ বিরোধী, খুন জখম ডাকাতির মেয়াদ খাটা গুন্ডা। সুতরাং জানা দরকার লোকটা কে, সে কখন জলসাঘর ছেড়ে চলে যায়, এবং কেন সে ওই অরক্ষিতা মেয়েটিকে সঙ্গে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেনি, একা একা এভাবে কেটে পড়ল। আপনি নিশ্চিত যে মিস মুখার্জি একা আসেননি, তার সঙ্গে একজন সঙ্গী ছিল? আগে হ্যাঁ, নিশ্চিত। লোকটার হাতে একটা রেশন ব্যাগের থলিও ছিল। তার ভিতর কোনো পাথর ভাঙা হাতুড়ি ছিল কিনা এটা অবশ্য এখনও প্রমাণিত হয়নি। আপনার পেশেন্টকে কবুল করতেই হবে যে সে একা আসেনি। তাহলে কার সঙ্গে এসেছিল? সে লোকটা কখন পালিয়ে গেল? তার সঙ্গে ওর কী বন্দোবস্ত ছিল? জলসা শেষ হতে রাত 12টা বেজে যেত নিশ্চয়ই। সেক্ষেত্রে বর্ধমানে ও কোথায় রাত্রিবাস করত? ওই বাইজি আর তার স্কট? এইসব প্রশ্ন কি প্রাসঙ্গিক? আলবাত রেলিভেন্ট। মিস মুখার্জি তার জবানবন্দিতে বেশ কিছু মিছে কথা বলেছেন। আমার জানা দরকার কতটা। আমার বিশ্বাস ওর সেই ষণ্ডমার্কা স্কটটাই আসল খুনি। হয়তো সে বর্ধমানেরই লোক, জনার্দন জানার পূর্ব পরিচিত। হয়তো সে ওই অত্যাচারী জমিদারের দ্বারা নিগৃহীত।
প্রতিশোধ নেবার সুযোগ নিতেই সে শশী বাইজির রক্ষক হিসেবে এসেছিল। দারোয়ানটা যখন আউট হাউসে মাছের চপ ভাসতে চলে যায় এবং ঝেঁপে বৃষ্টি নামায় পথঘাটে মানুষজন বিরল হয়ে পড়ে, তখন সে একটা পাথর ভাঙা হাতুড়ি নিজ হাতে নিয়ে নিঃসারে দোতলায় উঠে আসে। বাইজি তখন টয়লেটে। এই সমাধানটা সত্য কিনা আমাকে যাচাই করে দেখতে হবে। গুড নাইট স্যার, কাল সকালেই আমি আবার আসব। পরদিন প্রতিশ্রুতি মতো সে ডাক্তার সাহেবের বাড়ি ফিরে আসে। ডাক্তার সাহেব জানান, ইতিমধ্যে ওর পোর্টেবল এক্স রে যন্ত্রে দেখা গেছে মেয়েটি ফিমার বোনে একটা হেয়ার ক্র্যাক হয়েছে। তাকে 15 দিন বিছানায় শুয়ে থাকতে হবে। তাছাড়া সে প্রচণ্ড মেন্টাল শকও পেয়েছে। সে যাই হোক, ডাক্তার সাহেবের অনুমতি নিয়ে জব্বর বাইজিকে কিছু প্রশ্ন করেন। মেয়েটি এবার স্বীকার করে যে সে একা আসেনি, তার সঙ্গে একজন পুরুষ সঙ্গী ছিল। তার প্রকৃত নাম পরিচয় বা ঠিকানা সে জানে না। যিনি ওই বাইজির অভিভাবক, তিনি তার ব্যবস্থা করে দেন। অভিভাবকের নাম ঠিকানা সে জানাতে অস্বীকার করে। কলকাতার ঠিকানাও সে জানায় না। জব্বর এ বিষয়ে পীড়াপিড়ি করেননি, কারণ তিনি জানতেন নির্মল জানার কাছ থেকে সে তথ্য পাওয়া যাবে। তবে শশী বাইজি বলে তার বাদবাকি এজাহারে কোনো মিছে কথা নেই। লোকটি ওকে পৌঁছে দিয়ে চলে যায়। লোকটা কখন জলসাঘর ছেড়ে যায় তা শশী জানে না। বর্ধমান স্টেশন থেকে তারামাতলায় আসতে তার কেন 4 ঘন্টা সময় লাগলো সে প্রশ্নের জবাবও মেয়েটি দেয়নি। এ প্রশ্নের জবাবে বলে যে সে একজন উকিলের সঙ্গে পরামর্শ করে জবাব দেবে। সমস্ত বিবরণটা শুনে বাসু সাহেব বললেন, আমি তার সলিসিটার হিসেবে নিযুক্ত হয়েছি। ওর কাজিন ব্রাদার আমার সঙ্গী এই সুরেশচন্দ্রই আমাকে এঙ্গেজ করেছেন। আমি একবার মেয়েটির সঙ্গে এখন দেখা করতে চাই। আপনি টেলিফোনে ডাক্তার মৈত্রকে একটা খবর দিন। সেই মতোই ব্যবস্থা হলো। টেলিফোনে সাড়া দিল ডাক্তারবাবুর ছোট বোন। দুর্ভাগ্যবশত ডাক্তার মৈত্র বাড়ি নেই। গাড়ি নিয়ে আসানসোল চলে গেছেন। বার্নপুরে একজন অফিসারের মা পড়ে গিয়ে পা ভেঙেছেন, উনি সেখানেই গেছেন। কখন ফিরবেন বলা যাচ্ছে না। তবে ব্যারিস্টার সাহেবের পরিচয় পেয়ে এবং তিনি মিস মুখার্জির কাজিন ব্রাদার সুরেশচন্দ্র কর্তৃক সলিসিটার হিসেবে নিযুক্ত হয়েছেন শুনে মেয়েটি তাকে তারামাতলায় আসতে বলল। সুরেশচন্দ্র একটা হোটেলে উঠলেন। প্রথমেই তার পক্ষে মিস মুখার্জির সঙ্গে দেখা করতে যাওয়া বাঞ্ছনীয় নয়, বিশেষ করে যখন সে ইতিপূর্বে এই বিষয়ে বারণ করেছে। স্থির হলো বাসু একটা ট্যাক্সি নিয়ে তারামাতলায় ডাক্তার সাহেবের ডেরায় যাবেন। সুরেশের গাড়িতে নয়, সেটা শশী বাইজির পরিচিত গাড়ি। তাতে শশী সন্দেহ করতে পারে যে তার নিষেধ অগ্রাহ্য করে সুরেশচন্দ্র বর্ধমানে এসেছে। অসুস্থ মেয়েটির তাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। জলসাঘরের বিপরীতে রাস্তার ওদিকেই রবীন্দ্রনাথ মৈত্রের ভদ্রাসন। নেমপ্লেটে পরিচয় ঘোষিত। তাছাড়া ট্যাক্সিওয়ালা বাড়িটা চেনে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে বাসু সাহেব এগিয়ে এসে ডোরবেল বাজালেন। একটু পরেই দরজা খুলে দিল 20-22 বছরের একটি সুশ্রী মেয়ে। বাসু অনায়াসে তাকে চিনতে পারেন। ডাক্তারবাবুর কলেজে পড়া ছোট বোন। মেয়েটিও চিনতে পারেন ওকে। একটু আগেই সে নিজেই টেলিফোন ধরেছিল। ওর আগমন প্রতীক্ষাতেই ছিল। বলল সে কথা, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার বাসু, মিস মুখার্জির সলিসিটার। বাসু মাথা থেকে টুপিটা খুলে বাউ করে বললেন, আপনি নিশ্চয়ই মিস তারাসুন্দরী মৈত্র, এখানকার কলেজের ছাত্রী। মেয়েটি হেসে বলে, ও বাবা, আপনি আমাকে চোখে দেখেননি তবু নামধাম জেনে ফেলেছেন। বাসু বললেন, এই কথাটা তো আমিও বলতে পারতাম আপনাকে। কি জানেন, পরিবেশ অনেক সময় মানুষের পরিচয় বহন করে। জীবনে যাকে চোখে দেখেননি তাকে মধ্য আফ্রিকায় একপাল নিকশ কালো কাফরির মধ্যে একমাত্র শ্বেতাঙ্গরূপে আবিষ্কার করে স্ট্যানলি সাহেব তো অনায়াসে বলতে পেরেছিলেন, ডক্টর লিভিংস্টন, আই প্রিজিউম। তারা হেসে ফেলে। এক ঝাঁক কুন্দ শুভ্র দাঁতের শাড়ি। ইতিমধ্যে বাসন্তী দেবীও এগিয়ে এসেছেন। বলেন, দাঁড়িয়ে কেন বাবা, বসো। মেয়েটির দিকে ফিরে তাকে একটা মৃদু ধমক দেন, আগে তো বসতে বলবি। তারা বললে, সরি। বাসু সাহেবের দিকে ফিরে বললে, আইয়ে সব, পা ধরিয়ে। বাসুর সঙ্গে সঙ্গে তাকে বলেন, বেশ বোঝা যায় বাংলাদেশ পার হয়ে এখনো বিহারে ঢুকিনি। আমি ঘরের ভিতরে এসে গেছি। পা ধারিয়ে মানে পদার্পণ করুন বা ভিতরে আসুন, বসুন নয়। তারপর বাসন্তী দেবীর দিকে ফিরে বলেন, আমি কেন এসেছি নিশ্চয়ই জানেন। আপনাদের বাড়িতে যে মেয়েটি পায়ের হাড় ভেঙে বাধ্যতামূলকভাবে অতিথি। হ্যাঁ বাবা, জানি।
বসো তুমি ওই সোফাটায়। কিন্তু মুশকিল হয়েছে যে রবি তো বাড়িতে নেই, বৌমাও গেছে তার সঙ্গে। অথচ অথচ কি? রবি বারণ করে গেছে। পুলিশ, সংবাদপত্রের রিপোর্টার বা জনার্দনের আত্মীয় বন্ধু কেউ এসে যদি ওই মেয়েটির। বাসু বাধা দিয়ে বলেন, আমি তো অতীনের বার, আমি মিস মুখার্জির তরফেরই সলিসিটার, কাগজপত্র সব দেখাচ্ছি। বৃদ্ধা কুণ্ঠিত হয়ে বললেন, সবই বুঝেছি বাবা, কিন্তু রবি কিংবা বৌমা ফিরে আসার আগে আমরা ওটা পারবো না। সে পই পই করে নিষেধ করে গেছে। তুমি পরে একবার বরং খোঁজ নিও, রাত 8টার মধ্যে ওরা এসে যাবে নিশ্চয়ই। বাসু বলেন, তাহলে ঘন্টা 2 পরেই না হয় এসে খোঁজ করব, অথবা টেলিফোন করব, দেখি ট্যাক্সিটা কাছাকাছি আছে কিনা। তারাসুন্দরী বলে, হোটেলে গিয়ে তো বইপত্র বা ম্যাগাজিনের পাতা উল্টাবেন, মূল লক্ষ্য তো 2 ঘন্টার সময় অপব্যয় করা, খেয়াল খুশিতে। তা সেই সময়ের অপচয়টা এখানেও করতে পারেন। ঘন্টা 2-এর তো মামলা, আমি বরং 2 কাপ চা বানিয়ে আনি। চা না কফি? বাসু বলেন, আমার জন্য কফি, শুধু কফি। কিন্তু লক্ষ্য করে দেখলেন, ঘরের মাঝখানে জব্বর বর্ণিত সেই তাসের টেবিলে তাসগুলো এখনও সেভাবেই ছড়ানো রয়েছে। 13 জন চিত, বাদবাকি উবুর, কেউ গুছিয়ে তা প্যাকেটে তোলেননি। বাসু জানালার ধারে একটা সোফায় বসতে বসতে সেই কথাই বললেন, তাসগুলো এখনও সেদিনের মতোই টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখছি। তারাসুন্দরী কফি বানাতে ভিতর বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলে, সেদিনের মতোই মানে? আপনি কি করে জানলেন? জব্বর সাহেব বলেছিলেন তিনি যখন তদন্তে আসেন তখন তাসগুলো কাঠ টেবলে ওভাবেই পড়েছিল। তারপর তো প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে। বাসন্তী কৈফিয়ত দেন, এই 2 দিন কি আমাদের মাথার ঠিক ছিল? বাহ বাহ! একের পর এক পুলিশ, সংবাদপত্রের রিপোর্টার, পার্টির লোক, মিউনিসিপ্যালিটির হোমরা-চোমরা। বাসু মেয়েটিকে বলেন, আপনারা তো অকশন ব্রিজ খেলছিলেন, কে কোথায় বসেছিলেন বলুন তো? বাসন্তী বললেন, ওকে আবার আপনি কেন? ও তো অনেক ছোট তোমার চেয়ে। মেয়েটি বললে, শুধু বয়সে নয়, অভিজ্ঞতাতেও। কিন্তু আমরা কে কোথায় বসেছিলাম শুনতে আপনি এত আগ্রহী কেন? না মানে খোলা দরজার বিপরীতে কে বসেছিলেন, অর্থাৎ কে প্রথম মিস মুখার্জিকে জলকাদার মধ্যে ছুটতে ছুটতে আসতে দেখেন? ওই চেয়ারটায় বসেছিলেন দাদা, তিনিই প্রথম দেখতে পান। আপনাকে কি কিছু ম্যাগাজিন দিয়ে যাব? কারণ মা তো এখন যাবে পুজো ঘরে, আর আমি কফি বানাতে। বাসু বললেন, না, আমি বরং ততক্ষণ একা একা পেশেন্স খেলি, দেখি 4টে সিরিজ বানাতে পারি কিনা। বাসন্তী পুজো ঘরে চলে গেলেন, মিস মৈত্র গেল কফি বানাতে। বাসু সোফা থেকে উঠে এসে কাঠ টেবিলে বসলেন, তাসগুলো গুছিয়ে নিয়ে শাফল করলেন, তারপর টেবিলে একা একাই পেশেন্স খেলতে বসলেন। একটু পরেই তার খেয়াল হলো টেবিলে তাসের সংখ্যা 52 নয়, 51। উনি গুনে গুনে হিসাব করে দেখলেন ইস্কাপনের বিবিটা নেই। টেবিলের এপাশ ওপাশ খুঁজলেন, কিন্তু না পেলেন হারানো স্পেডের বিবিকে, না তাসের শূন্য গর্ভ প্যাকেটটা। একটু পরেই 2 পেয়ালা কফি হাতে ফিরে এলো মেয়েটি। বাসু তার কফির কাপটা হাত বাড়িয়ে নিয়ে সে কথাই বললেন, কি ব্যাপার, টেবিলে সর্বসমেত 51খানা তাস দেখছি যে, ইস্কাপনের বিবিটা কোথায় গেল? মিস মৈত্র বললে, সে কি, কই দেখি। সেও গুনে দেখল, না, ইস্কাপনের বিবি গা ঢাকা দিয়েছে। সে উঠে গেল, ওপাশের টেবিলের ড্রয়ার থেকে টেনে বার করল তাস প্যাকেটের খোলটা। তাতে 2খানা জোকারের সঙ্গে ইস্কাপনের বিবিও লুকিয়ে ছিল। বাসু বাকি তাসগুলো ওর হাতে দিয়ে বললেন, আর পেশেজ খেলার দরকার নেই, এসো তোমার সঙ্গে বসে গল্পই করা যাক। ওপাশে একটা ঢাকা দেওয়া তানপুরা দেখছি। গান বাজনার শখটা কার, তোমার না তোমার দাদার? বৌদি তো মেম সাহেব, তানপুরা বাজান না নিশ্চয়ই। তারাসুন্দরী বলল, গান বাজনার শখ আমারও আছে, দাদারও আছে, কিন্তু তানপুরাটা ছিল বাবার। ওটা এ বাড়িতে 2 পুরুষের বাসিন্দা। বাবা খুব ভালো ক্লাসিক্যাল গাইতেন। তোমার বাবা মানে মগনবিহারী বাবু, কতদিন মারা গেছেন তিনি? বছর 5। দাদা তখন বিলেতে। এ বাড়িটা তো তিনিই কিনেছিলেন, তাই না? বছর 7 আগে। তার আগে তোমরা কোথায় থাকতে? বাবা ছিলেন সরকারি চাকুরে, যখন সেখানে বদলি হয়েছেন তখন সেখানেই থাকতাম।
রিটায়ারমেন্ট নেবার পরেই বাবা এই বাড়িটা কিনে নেন। বাসু সদর দরজার ওপর টাঙানো একটা গ্রুপ ফটো দেখিয়ে বলেন, ওই মাঝখানে যিনি বসে আছেন উনি তো তোমার বাবা, তাই না? আগে হ্যাঁ, তার ঠিক বাঁ পাশে যিনি বসে আছেন তিনি অবভিয়াসলি মা। তার পাশে আমি, তখন ফ্রক পরতাম, আর পিছনে দাদা, স্কুলের ছাত্র। আর তোমার বাবার ডাইনে ও ছিল আমার বড় বোন, দিদি। ছিল? হ্যাঁ, মারা গেছে টাইফয়েডে, 16 বছর বয়সে। তা প্রায় বছর 10 আগে। একটু পরেই ফিরে এলেন ডক্টর মৈত্র, তার স্ত্রী নার্সিং পাস। তিনিও গিয়েছিলেন ডাক্তার মৈত্রের সঙ্গে বার্নপুরে, দুজনে ভাগাভাগি করে ড্রাইভিং করে। সমস্ত বৃত্তান্ত শুনে তিনি বললেন, আমার মনে হয় পুলিশ মিস মুখার্জিকে আসামি করে কাঠগড়ায় আদৌ তুলবে না, ফলে তার তরফে কোনো সলিসিটরের কোনো প্রয়োজন হবে কি? বাসু বললেন, মিস মুখার্জিকে আসামি না করলেও খুনিকে ধরতে পারলে শশী দেবীকে কাঠগড়াতে নির্ঘাত তুলবে প্রসিকিউশন, স্টার উইটনেস হিসেবে। ফলে তার সলিসিটরের নিশ্চয়ই প্রয়োজন আছে। কেন? যা সত্য, যেটুকু সে দেখেছে জানে তাই বলে যাবে। উনি কি কলকাতা থেকে একা এসেছিলেন? না, সে কথা তো মিস মুখার্জি পুলিশকে জানিয়েছেন। তা থেকে প্রশ্ন হবে, কে তার অভিভাবিকা, কে ওই এসকর্টকে তার সঙ্গে পাঠিয়েছিল, কি তার কলকাতার ঠিকানা? সেসব কথাকে মিস মুখার্জি পুলিশকে জানিয়েছেন? না, জানায়নি। কিন্তু পুলিশ তো এতক্ষণে জেনেছে নির্মল জানার কাছ থেকে। নির্মলবাবু কলকাতায় ওই ঠিকানায় লোক পাঠিয়েছিল মিস মুখার্জিকে এখানে আসতে বারণ করার জন্য। আর ওই তথ্যটা 10:02 লোকাল, ঘটনার দিন বেলা 12:07 বর্ধমান স্টেশন ইন করেছিল রেলওয়ে রেকর্ড অনুসারে। আর মিস মুখার্জি তারামাতলায় ট্যাক্সি নিয়ে এসে পৌঁছান বেলা 3:45। ফলে প্রায় 4 ঘন্টার অ্যালিবাইটার হিসেব তো পুলিশ জানে না, নির্মল জানাও জানে না। আপনি জানেন? আমাকে জানাতে পারবেন? আমি? কি আশ্চর্য! তা আমি কেমন করে জানব? বটেই তো, কিন্তু মিস মুখার্জি নিশ্চয়ই সেটা জানেন। কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ নিয়ে পাবলিক প্রসিকিউটরের সেই সঙ্গত প্রশ্নটির জবাব তাকে দিতে হবে। কি জবাব দেওয়া তার পক্ষে সবচেয়ে নিরাপদ তা তিনিও জানেন না, আপনিও না, জানি আমি। ফলে তার কাজিন আমাকে তার তরফে নিযুক্ত করে কোনো বোকামি করেননি। কি কৈফিয়ত দেবে শশী? সরি ডক্টর মৈত্র, সেটা আমি জনান্তিকে আমার ক্লায়েন্টকেই জানাতে চাই। তার সঙ্গে দেখা হতে পারে কি? হ্যাঁ, নিশ্চয়ই। যখন তার কাজিন ব্রাদার আপনাকে এঙ্গেজ করেছেন, মিস মুখার্জি তার সেই কাজিন ব্রাদার সুরেশবাবুকে চিনতে পারছেন, বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। কিন্তু একটা শর্ত, আপনি আমার ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা যা বলবেন তা আমার উপস্থিতিতে। এটা আপনার ছেলে মানুষের মতো কথা হয়ে গেল মিস্টার মৈত্র। আমি তাকে প্রথমে জিজ্ঞেস করব, হত্যাকারীকে কি আপনি চিনতে পেরেছেন? জবাবে উনি আমাকে, তার সলিসিটরকে যা বলবেন সেটা প্রিভিলেজড কমিউনিকেশন। প্রসিকিউশন আমাকে কাঠগড়ায় তুলে তা জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু আপনার উপস্থিতিতে যদি প্রশ্নোত্তরটা ঘটে, আপনি কি করবেন ডক্টর মৈত্র? সত্যি কথা বলে মিস মুখার্জিকে ফাঁসাবেন, নাকি মিছে কথা বলে নিজে পারজারি কেসে মেয়াদ খাটতে যাবেন, হাফ প্যান্ট পরে গলায় তক্তি ঝুলিয়ে? ডক্টর মৈত্র গুম হয়ে গেলেন। অধবদনে কিছুক্ষণ চিন্তা করে বললেন, অলরাইট স্যার, ইউ উইন। চলুন আপনাকে দোতলায় পৌঁছে দিই। বাসু বললেন, তার আগে আপনাকে 2-1টি প্রশ্ন করার আছে। আপনি তো এই চেয়ারটায় বসে তাস খেলছিলেন, তাই প্রথমেই মিস মুখার্জিকে দেখতে পান, কিন্তু কখন? তিনি কি তখন জলসাঘরের ভিতরে সুরকি বিছানো রাস্তায়? আগে না, তিনি তখন জলসাঘরের গেট খুলে সরকারি রাস্তায় নেমে পড়েছেন। অলরাইট। সে সময় তার হাতে একটা রেশনের ব্যাগ ছিল, সেটাকে ছিটকে পড়ল যখন তিনি পড়ে গেলেন। ডক্টর মৈত্র অবাক হলেন। রেশনের ব্যাগ কই? না তো। উনি খালি হাতে ছিলেন? না, ওর বাঁ হাতে একটা ভ্যানিটি ব্যাগ ছিল, সেটা ছিটকে পড়ে। আমার স্ত্রী সেটা কুড়িয়ে নিয়ে আসেন, আমরা সেটা তুলে রেখেছি। তার ভিতরে কি ছিল তা কি আপনাদের 4 জনের কেউ নজর করে দেখেছিলেন? 4 জনই জানালেন না। বাসু সাহেবের অনুরোধে মিসেস মৈত্র ওদের শোবার ঘর থেকে ব্যাগটা নিয়ে এলেন। বাসু সর্বসমক্ষে সেটা খুলে ভিতরটা দেখলেন, ফেরত দিলেন। ডক্টর মৈত্র বলেন, রেশন ব্যাগের কথা তখন কেন বললেন? আমার ইনফরমেশন, মিস মৈত্র কলকাতা থেকে একটা রেশন ব্যাগে ভরে 2টি জিনিস নিয়ে আসেন,
ওই ভ্যানিটি ব্যাগটি ছাড়া। সেই রেশন ব্যাগের ভিতর ছিল নগদে 5,000 টাকা এবং একটি লোডেড পিস্তল। এ বিষয়ে আপনাদের 4 জনের ভিতর কেউ কিছু জানেন কি? ডক্টর মৈত্র আবার বিস্ময় প্রকাশ করে বলেন, লোডেড পিস্তল? ও সেটা কোথায় পাবে? বাসু প্রতিপ্রশ্ন করেন, ওর সম্বন্ধে আপনি কতটুকু জানেন ডক্টর মৈত্র? যে আমি রাম শ্যাম যদু কারো নাম বললে আপনি বুঝে নেবেন? মৈত্র থতমত খেয়ে বলেন, তা বটে, আগে না, নগদ 5,000 টাকা, পিস্তল বা রেশন ব্যাগ সম্বন্ধে আমরা কেউ কিছুই জানি না। আপনারা এই টেবিলে বসে চা পান করতে করতে তাস খেলছিলেন। তাসের বান্ডিলটা তো সময়ের অভাবে গুছিয়ে তোলা যায়নি, কিন্তু চায়ের কাপগুলো কোথায় গেল? কি আশ্চর্য, এটা কি একটা প্রশ্ন হলো? এ দুদিন আমাদের তাস খেলার অবকাশ হয়নি, তাই তাসের বান্ডিলটা গুছিয়ে তোলা হয়নি, কিন্তু এ দুদিন আমরা তো চা খেয়েছি। সুতরাং কথার মাঝখানেই বাসু বলে ওঠেন, কতক্ষণ তাস খেলেছিলেন? কটার আবার? মৈত্র বিরক্ত হয়ে বলে ওঠেন, কটার আবার তা মনে নেই, তবে ঘণ্টা দেড়েক খেলেছিলাম। কি বলো সুজান? সুজান হ্যাঁ না কিছুই বলে না। বাসু বলেন, আর একটা প্রশ্ন ডক্টর মৈত্র, আপনাদের এই এলাকাটা বেশ নির্জন, শহরের একান্তে। শহরবাসী জানে আপনি বিলেত ফেরত ডাক্তার, প্রচুর পসার। আপনি বাড়িতে একটা ফায়ার আর্ম রেখেছেন তো? বন্দুক? না, বন্দুক নেই, একটা রিভলভার লাইসেন্স নেওয়া আছে। সেটা কাইন্ডলি একবার দেখাবেন? কেন বলুন তো, আপত্তি আছে? না না, আপত্তি কিসের? এবার আর স্ত্রীকে বললেন না, নিজেই শয়নকক্ষে থেকে নিয়ে এসে যন্ত্রটা দেখালেন। 6 চেম্বার ভারী রিভলভার, চেম্বারে 6টি গুলি ভরা আছে। বাসু সাহেব চেম্বার খুলে দেখলেন, তারপর সেটা বন্ধ করে ডাক্তার সাহেবের হাতে ফেরত দিয়ে বললেন, চলুন এবার দোতলায় যাওয়া যাক। বাসন্তী দেবী আর সুজান নিচেই রয়ে গেলেন। বাকি 3 জন সিঁড়ি বেয়ে উপরে উঠে এলেন দ্বিতলে। মিস মুখার্জি শুয়েছিলেন ঘরের খাটে, তার বাঁ পায়ে প্লাস্টার করা। দরজাটা হাট করে খোলা। ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েন বাসু সাহেব। তর্জনীর সংকেতে একজোড়া সাদা সোয়েডের লেডিস শু দেখিয়ে মিস মৈত্রকে প্রশ্ন করেন, এই জুতো জোড়া কি তোমার না মিস মুখার্জির? তারা সুন্দরী জবাব দেয় না, তার দাদার দিকে তাকায়। ডক্টর মৈত্র বলেন, এটা মিস মুখার্জিরই। কেন? সাদা সোয়েডের জুতোটায় জলকাদা লাগেনি তো? মিস মৈত্র বলে, আগে না, লেগেছিল, আমি ধুয়ে সাফ করে রেখেছি। দামি জুতো জোড়া তো। তা বটে, তাহলে এখান থেকেই আপনারা বিদায় হন। আমি আমার ক্লায়েন্টের সঙ্গে নিজেই আলাপ পরিচয় করে নেব, কেমন? প্রায় 45 মিনিট পরে নেমে এলেন বাসু সাহেব। দেখলেন 4 জন আতঙ্কিত গৃহস্থ তাস টেবিলের চারপাশে ঘন হয়ে বসে আছেন, নিচু গলায় কি যেন পরামর্শ করছেন। বাসু সাহেবকে দেখেই সবাই সচকিত হয়ে পড়েন। বাসু বলেন, থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার কাজ সারা হয়েছে, মিশন সাকসেসফুল। এবার চলি আমি। বাসন্তী বললেন, ওর মানে ওই মেয়েটির কোনো বিপদ নেই তো? বাসু ইতিমধ্যে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়েছেন। বললেন, না মাসিমা, আপনার বাড়ির ওই অনিমন্ত্রিত ক্ষণিক অতিথির আর কোনো বিপদ নেই। শুধু তাই নয়, আপনাদের 4 জনেরও আর ভয়ের কিছু নেই। আমি আপনাকে নিশ্চিন্ত করে যাচ্ছি। জনার্দন জানার প্রকৃত খনিকে পুলিশ কোনোদিনই খুঁজে পাবে না। ডক্টর মৈত্র বলেন, কিন্তু পুলিশ তো কলকাতায় ওর ঠিকানায় গিয়ে সেই গুন্ডার প্রকৃতির লোকটার নাম ধাম সব জানতে পারবে। বাসু বলেন, তাতে কি, সে তো বর্তমানে গৌহাটি থেকে গুজরাট, কন্যাকুমারী থেকে কাশ্মীরের ভিতর যে কোনো একজন অচিহ্নিত ভারতবাসী। কিন্তু পুলিশ যদি কোনো ভুল লোককে আসামির কাঠগড়ায় তোলে আর মিস মুখার্জিকে সাক্ষীর কাঠগড়ায় ওঠায়, স্টার উইটনেস ফর দ্য প্রসিকিউশন হিসেবে, ওর এই 4 ঘন্টা বেহিসাবি সময়টার কি কৈফিয়ত সে দেবে? 4 ঘন্টা বেহিসাবি সময় মানে? কোন 4 ঘন্টা? বাহ, 10:02 বর্ধমান লোকালে হাওড়া থেকে রওনা হলে। বাধা দিয়ে বাসু বলেন, তার কোনো এভিডেন্স আছে? ও আদৌ 10:02 বলেনি। ট্রেনটা তো হাওড়া ছাড়ে 1:50-এ। প্রসিকিউশনের ক্ষমতা হবে সেটা অপমান করার, কিন্তু পুলিশের কাছে প্রথম এজাহারে। ও, পুলিশের কাছে? কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে স্ট্যাম্প কাগজে দেওয়া জবানবন্দি তো নয়।
পুলিশ তোকে ফাঁসাবার জন্য অথবা ভুল করে ট্রেনের সময়টা গড়বড় করেছে? প্রয়োজন হলে দেখবেন একাধিক সাক্ষীর সন্ধান পাওয়া যাবে, যারা হলফ নিয়ে বলবে ওকে হাওড়া স্টেশনে একটা 50-এর মেন লাইনে বর্ধমান লোকালে উঠিয়ে দিয়ে গেছিল। বাসন্তী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার দু চোখে জল টলটল করছে। ধরা গলায় বললেন, তোমাকে একটা কথা বলবো বাবা? বলুন মাসিমা। অনেক রাত হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গে যা হোক দুটি খেয়ে নাও, রবি তোমাকে হোটেলে পৌঁছে দিয়ে আসবে। বাসু হাসলেন, বললেন, তা হয় না মাসিমা। মিস শশী মুখার্জি আপনার বাড়িতে অনিমন্ত্রিত এসে পাত পেরে যা হোক দুটি খেতে পারেন, সে অধিকার তার আছে। কি অধিকার তা আপনি জানেন, আমি তা পারি না। বাসন্তী ম্লান হয়ে গেলেন। বাসু বললেন, এবার আমি আপনাকে একটা কথা বলবো মাসিমা। বলো বাবা। ওয়ালেট খুলে একটা নামাঙ্কিত কার্ড বার করে বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই হাঙ্গামার দিন কটা কেটে যাক, মাসখানেক পরে আপনার সুবিধা মতো আমরা 3 জনেই এসে চব্যচুষ্য নিমন্ত্রণ খেয়ে যাব। রবিবাবুকে বলবেন ট্রাঙ্ক খুলে আমাকে নিমন্ত্রণ করতে। বাসন্তী বিহবলের মতো বলেন, 3 জনে? আগে হ্যাঁ, আপনার মেয়ে জামাইয়ের সাথে একসঙ্গেই পাত পেরে খেয়ে যাব আমি। তারাসুন্দরী খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, ও বাবা, সেটা মাসখানাকের মধ্যেই হবে কি করে? আমার বিয়ে কি এ মাসেই হবে নাকি? কার সাথে? বাসু ধমকে ওঠেন, বোকার মতো হেসো না তারা, আমি কথাটা তোমাকে বলিনি, বলেছি তোমার মাকে। চোখের সেই 2 ফোঁটা জলকে আর ধরে রাখা গেল না, এতক্ষণে মাটিতে ঝরে পড়ল। বাসু সাহেব থামতেই সুজাতা বলে, তারপর গল্পটা শেষ করুন। বাসু বলেন, ও মা, আবার কি শেষ করব গো, গল্প তো আমার শেষ হয়ে গেছে। বাহ, শর্ত ছিল আপনি এমন একটা গল্প বলবেন যেখানে আসামিকে চিহ্নিত করেও আপনি তাকে পালিয়ে যাবার সুযোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে শশীর এসকর্টের নামই তো আপনি জানতেন না। বাসু বলেন, কি রানু, তুমি কি বলো? রানু বলেন, আমি কি বলবো, গল্পটা তো আমার জানা, আমি তো ধরতাইটা তোমাকে প্রথমে ধরিয়ে দিলাম, ইস্কাপনের কাটা। বাসু এবার এপাশ ফিরে বললেন, ভাগ্নে, তুমি কি বলছো? কৌশিক বলে, হ্যাঁ, শর্তানুসারে খুনিকে আপনি চিহ্নিত করেছেন, তাকে পালিয়ে যাবার সুযোগও করে দিয়েছেন, কিন্তু কি করে আপনি কেসটা সলভ করলেন বুঝে উঠতে পারছি না। কেন, অ্যানোম্যালিগুলো নজরে পড়ছে না? তা কেন পড়বে না? প্রথম কথা, 4 জন 1.5-2 ঘন্টা ধরে তাস খেলতে পারে না, যেখানে তাসের সংখ্যা 52 নয় 51। স্পেডের বিবি জোকারদের সঙ্গে রাত কাটাচ্ছে। দ্বিতীয় টাইম ফ্যাক্টরেও একটা বিরাট গণ্ডগোল। ঘটনা 48-এর তখন শশীমুখীর বয়স 25। বর্মা থেকে বাঙালিদের ইকুয়েশন হয় 41-42। হিসাব মতো তখন শশীর বয়স 18-19 হবার কথা। সে তখন ফ্রক পরা নাবালিকা হতে পারে না। জনার্দন জানাই নাকি পঞ্চদর্শী অবস্থায় তাকে লখনৌতে দেখেছেন খুন হবার বছর 10 আগে। সুতরাং শশীর বাল্যকৈশোরের কাহিনীটা আদ্যান্ত বানানো, কিন্তু তা থেকে আপনি কি করে আন্দাজ করলেন? বাসু বললেন, 2টো ক্লু অবশ্য আমার আস্তিনের তলায় রয়ে গেছে, অর্থাৎ যা আমি জানতে পেরেছি তোমরা জানো না। সে দুটির কথা বলার আগে প্রথমেই জিজ্ঞাসা করি, নামের ক্লুটা নজরে পড়েছিল তোমাদের? কৌশিক বলে, হ্যাঁ, সেটাও খেয়াল হয়েছিল। গগনবাবুর 3টি সন্তান, বড়টি রবি, গগন নহিলে তোমারে ধরিব কেবা, ছোটটি তারা, আর এর মাঝে যদি একটি মেয়ে হারিয়ে যায়, টাইফয়েডই হোক অথবা কুলত্যাগিনী হওয়ায়, তার নাম কি হতে পারে? তাই রবি শশী তারার সূত্রটা নজরে পড়েছিল। গগনবাবুর ক্লাসিক্যাল গানের পারদর্শিতা, যা জিন সূত্রে রবি তারা পেয়েছে, তা শশীরও পাওয়ার যথেষ্ট সম্ভাবনা। আরও একটা সূক্ষ্ম সূত্র, ডাক্তার মৈত্র বারে বারে বাইজির প্রসঙ্গে আপনি তুমি গুলিয়ে ফেলছিলেন। একটু আতঙ্কগ্রস্ত হলেই তার অবচেতনে অপরিচিতা বাইজি হয়ে যাচ্ছিল ছোট বোন, কিন্তু খুনটা করল কে, কিভাবে?
মাসু বললেন, যে দুটো ক্লু আমার আস্তিনের তলায় লুকানো আছে তার একটা হচ্ছে ওই গ্রুপ ফটোটা। 10 বছরের চেহারার যথেষ্ট পরিবর্তন হয়েছে, কিন্তু শশীকে চিনতে পেরেছিলাম আমি। এই ক্লুটা ভিজুয়াল, তোমাদের জানাতে পারিনি। আর দ্বিতীয়টা শশীর আনরিজার্ভড কনফেশন। লিগ্যাল প্রিভিলেজড কমিউনিকেশন বস্তুটা কি তা ঠিকমতো সমঝে নেবার পর শশী তার সব কথাই আমাকে খুলে বলেছিল। তাকে আমি বলেছিলাম, আদালতে সাক্ষীর কাঠগড়ায় এসব বিষয়ে জিজ্ঞাসিত হলে সে বলবে, আমার লিগ্যাল কাউন্সিলরকে এ প্রশ্নের জবাব আমি দিয়েছি, তাকে জিজ্ঞাসা করুন। আদালতে সাক্ষ্য দিতে এসে এই প্রশ্নের জবাব দিলে আমি নিজেই নিজেকে ইনক্রিমিনেট করব। সুজাতা প্রশ্ন করে, শশী নিশ্চয়ই 10টা 2 ট্রেনে এসেছিল। সে কি তার দাদার বাড়ির ঠিকানা জানত? জানত। গগনবাবুর খুব ন্যাওটা ছিল শশী। কুলত্যাগিনী কন্যাকে যে তিনি ক্ষমা করেছিলেন, তার সঙ্গে যে গোপন পত্রালাপ করতেন তা তার স্ত্রীর কাছ থেকেও গোপন রেখেছিলেন। তাই বাসন্তী দেবী, রবি বা তারাসুন্দরী শশীর ঠিকানা জানত না, কিন্তু শশী জানত তারা মাতলার বাড়ির ঠিকানাটা। বর্ধমান স্টেশন থেকে সে সরাসরি চলে আসে তার মায়ের কাছে। 4 ঘন্টা বেহিসাবি সময়ের প্রথম ঘণ্টা 3 অশ্রুপ্লাবিত ইতিহাসটা শশী আমাকে বলেনি, কিন্তু শেষ 1 ঘণ্টার কথা বলেছিল। রবি পরিকল্পনাটা ছকে। সে লোডেড রিভলভারটা নিয়ে জলসাঘরের পিছনের বাগানে লুকিয়ে পড়ে। আমি সেটাই আন্দাজ করেছিলাম, তাই তার আগ্নেয়াস্ত্র আছে কিনা জানতে চেয়েছিলাম। শশীকে যখন কানাই দোতলায় পৌঁছে দেয় তখন শশীর হাতে ছিল রেশন ব্যাগ, তাতে 5,000 টাকা নগদে আর সুরেশের পিস্তলটা। পরিকল্পনা মতো দ্বিতলে উঠে গিয়ে শশী প্রথম সাক্ষাতেই জনার্দনকে ওই প্রশ্নটা করে, ওইটা কি বাথরুম? ইনফ্যাক্ট তখনও কানাই সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়নি। জনার্দন তাকে বাথরুমের রাস্তাটা দেখিয়ে দেন। শশী সে ঘরে ঢুকেই ম্যাথর খাটা দরজাটা খুলে দেয়। রবি এসে বাথরুমে লুকায়। তারপর শশী দরজা খুলে শয়নকক্ষে ফিরে এসে দেখে জনার্দন ইতিমধ্যে দরজার ভিতর থেকে ছিটকিনি দিয়ে দিয়েছেন। তার আর তর সইছিল না। শশী টাকা বা পিস্তলটা ব্যাগ থেকে বার করার সুযোগই পায়নি। জনার্দন ব্যগ্র ঝম্পনে শশীকে আক্রমণ করেন, পালঙ্কের ওপর চিৎ করে পেরে ফেলেন। শশীর পরনে শাড়ি ব্লাউজ ছিল না, ছিল সালোয়ার কামিজ। জনার্দন তাই সহজে ওকে বিবস্ত্র করতে পারেননি। শশী মর্মান্তিক চিৎকার দিয়ে ওঠে। ঘটনার বাকি অংশ বলবার অপেক্ষা রাখে না। রবি রিভলভার নিয়ে গিয়েছিল বটে, কিন্তু বুদ্ধিমানের মতো তা থেকে ফায়ার করেনি। সে হত্যা করতে চায়নি, জনার্দনের হাত থেকে নিজের বোনের ইজ্জত বাঁচাতে চেয়েছিল। তাই রিভলভারের বাট দিয়ে প্রচণ্ড জোরে জনার্দনের মাথার পিছন দিকে আঘাত করে। উত্তেজনার জন্যই হোক বা প্রচণ্ড ক্রোধে অথবা হিতাহিত জ্ঞান হারানোতে আঘাতটা আসরিক হয়ে যায়। জনার্দনের সেরিবেলাম চৌচির হয়ে যায়। রবি কামুক লোকটার ঠ্যাং ধরে দরজার দিকে কিছুটা টেনে আনে। তারপর রেশনের থলিটা উঠিয়ে নিয়ে স্পাইরাল সিঁড়ি বেয়ে নিচে বাগানে নেমে যায়। তখন জোর বৃষ্টি নেমেছে, চলাচল শূন্য। শশী বাথরুমের দরজায় ছিটকিনি দিয়ে মৃতদেহ ডিঙিয়ে বাইরের বারান্দায় বেরিয়ে আসে। কানাই তখন চপ ভাজতে ব্যস্ত। ত্রিসীমানায় কেউ নেই। নিজের বাড়িতে ফিরে আসার পর ওর সত্যি একটা নার্ভাস ব্রেকডাউন হয়। তাকে অন্যত্র পাচার করা সম্ভবপর ছিল না। কানাই তাকে দেখেছে, শনাক্ত করতে পারবে। কোনো ক্রমে ধরা পড়লে পলাতকার কেসটা নিদারুণ খারাপ হয়ে যেত। তাই ওই তাস খেলার গল্পটা ফাঁদা হয়। তাড়াহুড়োই ইস্কাপনের বিবিটা জোকারের সঙ্গে ইলোপ করার সুযোগ পেয়ে যায়। তাস খেলার এভিডেন্সটা জোরদার করতে 2 দিন ধরে তাসের টেবিলে হাত দেওয়া হয়নি। না হলে মিস মৈত্র শশীর জুতোর কাদা ছাড়িয়ে জুতো সাফ করার সময় পেল, আর তাসগুলোও গুছিয়ে প্যাকেটে ভরতে পারল না। সর্বোপরি দিদি না হলে অচেনা বাইজির জুতো ওই কলেজের ছাত্রীটি সাফ করত থোড়াই। আশা করি সব সমস্যার সমাধান হয়েছে। আমার গল্পের আর কিছু বুঝিয়ে বলার আছে? রানু বললেন, আছে বই কি। উপসংহার: বাসন্তী দেবী মাসখানেক পরে মেয়েজামাই আর তাদের সলিসিটারকে কি কি পদ রেঁধে খাওয়ালেন? না, খাওয়াননি। শশী রাজি হয়নি দ্বিতীয়বার বর্ধমানে যেতে।
তারা সুন্দরীর বিয়ের কথা ভেবে। 50-60 বছর আগেকার সমাজ তো, দুনিয়ার দৃষ্টিতে গগন থেকে শশী অস্ত গেছে। টাইফয়েডে নয়, স্বেচ্ছায় কুলত্যাগিনী মেয়েটা পরিবারের নিরিখে চলে গেছে চিরকৃষ্ণ পক্ষে। কিন্তু বাসন্তী বা রবিরা তা মানতে চাইত না। তাই প্রতি বছর পূজাবকাশে ওরা একসাথে ভারত ভ্রমণে বেরিয়ে পড়ত। রবি, শশী, তারা, তাদের মা এবং সুজান আর সুরেশ। সেটা শশীর শুক্লপক্ষ। আমি যেহেতু আদালতে সওয়াল করতে উঠিনি, তাই কোনো ফি নেইনি। তবে একবার ওদের সঙ্গে ওদেরই খরচে রাজস্থান ইত্যাদি বেড়াতে গিয়েছিলাম। মাগুর সেই রাজবাহাদুরের ভাঙা প্রাসাদে রূপমতী শশীমুখী আমাকে গেয়ে শুনিয়েছিল একখানা দরবারি কানাড়া। মেজাজি রাগ, সুর ফাঁক তালে বাজত ঝাঁঝ মৃদঙ্গ। তারপর 50 বছর পার হয়ে গেছে, তবু আজও কানে বাজত ঝাঁঝ মৃদঙ্গ। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার জন্য। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।